ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মানিক মিয়াজি। আজকে আমার সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন কামরুল হাসান, যিনি গত 12 বছরের অধিক সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নিউজ সংগ্রহ করছেন। কামরুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক দেখেছি বাংলাদেশে অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। নিবন্ধনের জন্য তারা আবেদন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দল আমরা দেখছি। এই রাজনৈতিক দলগুলো কি কিংস পার্টি হওয়ার জন্য তৈরি হচ্ছে, না তারা আসলে জাতীয় রাজনীতি কিংবা বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের আন্দোলনে তারা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন আপনি? 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যদি আমরা 30শে এপ্রিল পর্যন্ত ধরি বা 2রা মে পর্যন্ত আমরা ধরি, এখন পর্যন্ত 23টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, অনুষ্ঠান হয়েছে, বিভিন্নভাবে মিডিয়াকে জানানো হয়েছে। পাশাপাশি 4টি রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা প্রেশার গ্রুপ হিসেবে সামনে কাজ করবে বা এখনো কাজ করছে আত্মপ্রকাশ করেছে। তো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এরকম আত্মপ্রকাশের হিড়িক বাংলাদেশে কিন্তু নতুন কোনো কিছু নয় আসলে। এর আগেও হয়েছে, 80-র দশকে এরশাদের আমলে আমরা দেখেছি। পরবর্তীতে 2008-এর আগেও এক দফা প্রচেষ্টা ছিল, যদিও তখন খুব একটা আলোচনা আসতে পারেনি। 2024-এর নির্বাচনের আগে 2023-এও কিন্তু আমরা নতুন কিছু আমরা রাজনৈতিক দলকে দেখেছি যে আসতে, অনেকগুলো কিংস পার্টির যেগুলো কিংস তৈরি পার্টি হয়েছে। তকমা পেয়েছিল। রাজনৈতিক দলগুলো সম্ভবত কিংস পার্টির তকমাটা সবচেয়ে বেশি আলোচিত 2024-এর নির্বাচন আগেই হয়েছে আসলে। এবং এর পাশাপাশি এবারও কিন্তু আমরা অনেকগুলো দেখছি। এখন পর্যন্ত 27টা রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম এসেছে। যদি আমরা নির্বাচন কমিশনের তথ্যের দিকে তাকাই, 65-র উপরে দল অলরেডি কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করে ফেলেছে। এবং 5ই আগস্টের পরে 4টি রাজনৈতিক দল অলরেডি নিবন্ধিত হয়েছে। এই প্রক্রিয়াটা কিছু বিশেষ সময় আমরা দেখি এরকম হিরোগুলো পড়ে। এবং যদি আমরা রাজনৈতিক ক্ষেত্র থেকে বলি বা রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন, যারা অধ্যাপক বা অন্যান্য মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্লেষক যারা, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারি বা আমরা যতটুকু দেখেছি, ভোটের মাঠে তাদের অবদান খুব বেশি হয়তো থাকে না, কোন হিসেবে থাকে না। সুজনের যে রাজনৈতিক বিশ্লেষণের ডাটাগুলো আছে, সেখানে আমরা দেখেছি তারা ভোট পাচ্ছে 1% থেকে 2%, এবং এত ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোট এটা আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। কিন্তু এর মধ্যে থেকে একটা ইম্প্যাক্ট তারা নিয়ে আসে, সেটা হলো এই ধরনের রাজনৈতিক দলগুলো যখন গঠন হয়, 1-2জন এমপি কিন্তু চলে আসেন জোট করার ফলে। এবং আমরা যখন এখন বর্তমানে কথাও বলি, রাজনৈতিক ভূমিকার কথা যদি আলোচনা করতে যাই, যতটুক তাদের নিজস্ব রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রভাব বলা যায়, তার চেয়ে বেশি জোটের প্রভাবটাকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি এভাবে বলি যে সে 20 দলীয় জোট হবে, 22 দলীয় জোট হবে কিংবা মহাজোট হবে, এরকম জোট করার জন্য কি কিংস পার্টিগুলোকে আসলে ব্যবহার করা হচ্ছে? এটা আসলে বলাটা কঠিন যে জোট করার জন্য তারা এটা করছেন, কারণ তারা কখনো কিন্তু ঘোষণা দেন না যে আমরা জোট করার জন্য এসেছি। কিন্তু তারা কিন্তু পরবর্তীতে গিয়ে এই অবস্থায় দাঁড়ায় যে তারা বিভিন্ন জায়গায় জোটে যান, কারণ তাদের নিজস্ব ভোট সংখ্যাটা খুব কম, এবং জোটে গেলে তাদের ভোটে আসাটা সুবিধা হয়। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি লাস্ট কয়েক বছর হিসেবে দেখি, যেমন বিএনপির 20 দলের জোট বা 12 দলীয় জোট, অলরেডি কিন্তু 12 দলীয় জোট ভেঙে গেছে। সো এবং আশঙ্কা করা হচ্ছে আরেকটা জোট এখানে হবে। ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু মোটামুটি ভাবে জোটবদ্ধ আন্দোলন করছে, এবং জোটের একটা আলোচনা সামনে আছে। অ্যাট দ্য সেম টাইম তার মানে তাদের একটা গুরুত্ব এখানে চলে এসেছে। কিন্তু আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, কিংস পার্টি হওয়ার মতো কিন্তু তেমন কাউকে নিয়ে আলোচনা নেই, এক এনসিপি বাদে। এবং এনসিপি তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, যাদের মাধ্যমে আসলে 5ই আগস্টের যে মানে আগস্টের যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশে, আমরা যদি বিপ্লবে বলি, তো ওখানে এনসিপির আজকে যারা নেতৃত্বে রয়েছেন তারাই তো মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো ওই ক্ষেত্রে এরা আসলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে এদের ভূমিকা কতটুকু থাকবে? আমি যে 23টা রাজনৈতিক দলের কথা বললাম, আলোচনায় এবং আলোচনা সমালোচনায় দুটোতেই কিন্তু এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সবচেয়ে বেশি। এবং এদের শীর্ষস্থানীয় নেতৃত্বে যারা আছেন, মূলত আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানটা যে হয়েছে জুলাই থেকে আগস্টে, সেই সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন, মিডিয়াতে আমরা যে চেহারাগুলো দেখেছি, মূলত তারাই কিন্তু এখানে। এবং অনেকাংশেই তাদেরকে মানে তারা নিজেরাও যেমন দাবি করছেন, অনেকেই মানছেন যে বিপ্লবটা, যে আদর্শিক জায়গা থেকে বিপ্লবটা, সেটার
সফলতার বা সেটাকে বাংলাদেশে কাজে লাগানোর অন্যতম বড় মাধ্যম তারা হতে পারে। এখন পর্যন্ত এটা বলা সম্ভব না যে তারা আসলে কোনো ভূমিকা রাখবে না বা পারবে না বা বিলীন হয়ে যাবে, বরঞ্চ তারা যেভাবে ধীরে ধীরে নিজেদেরকে গড়ে তুলছেন সময় বলবে। বাট এটা আশাজনক। প্রথমে কিছু ভুল থাকবে, কিছু ঠিক থাকবে, তবে এখনই তাদের মানে তারা কিছু করতে পারবে না এই ধরনের চিন্তা ভাবনা যাওয়াটা মনে হয় ভুল হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে বা উনি এই চিফ অ্যাডভাইজার হওয়ার পরে উনি কিন্তু বলেছিল যে 18 মাসের ভিতরে নির্বাচন কিংবা আগামী বছরের জুন পর্যন্ত উনি একটা সময় নিয়েছেন। তো এই যে পলিটিক্যাল পার্টিগুলো এখন ফর্ম হয়েছে বা আত্মপ্রকাশ করেছে, তারা কি এই সময়ের ভিতরে নিজেদেরকে বাংলাদেশের রাজনীতির জন্য মানে মুখ্য হিসাবে তারা কি আসলে প্রমাণ করার মতো যথেষ্ট সময় রয়েছে কিনা? না, যদি আমরা বলি 18 মাস আসলে খুব কম সময়, তবে একটা গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দল সেটা ধারক বাহক হয়, সাধারণত তারা কিছু অ্যাডভান্টেজ পায়, সুবিধা পায়। সেই হিসেবে আমি বলবো না যে বিএনপি বা আওয়ামী লীগের সমপর্যায়ে কিছু হয়ে যাবে বা 2 দিনের ভিতরে জামাতে ইসলামের সমপর্যায়ে হবে, কিন্তু যদি আমরা প্রথম 4টা পার্টির পরে গণনা করি, এনসিপি হয়তো একটা জায়গা চলে আসবে। বাট অন্য যে রাজনৈতিক দল, যখন আমরা রাজনৈতিক দলের ভূমিকার কথা বলছি, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষে কিন্তু গোছানোটা কঠিন হবে এবং সেখানে জোটের সমীকরণটা চলে আসবে। কারণ এখানে আবার আমি দুটা সুবিধা আছে, কারণ একদিকে দুটা দিক আছে। একদিকে নতুন বা ছোট রাজনৈতিক দলগুলো চাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, একই সময়ে বড় রাজনৈতিক দলগুলো, যাদের সাথে ছোট রাজনৈতিক দলগুলো মতাদর্শিক এবং কার্যধারার মিল আছে, যাদের সাথে তারা জোট করবেন, তারাও চিন্তা করবেন যে এটা আমাদের কি কাজে আসে। যেমন প্রচারণার ক্ষেত্রে তারা একটা জোট একটি বড় শব্দ, তারা সুবিধাটা নেবেন। তেমনি ভাবে কিছু কিছু ব্যক্তি, যেমন আমরা যদি বলি সর্বশেষ যে রাজনৈতিক দলটা হয়েছে ইলিয়াস কাঞ্চনের, তো ওনার যে ওনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই আছেন জাতীয়ভাবে। উনি সারা দেশে জনপ্রিয় একজন চলচ্চিত্র নায়ক এবং ওনাকে যদি কোনো আসনে দেওয়া হয় সেটাকে আসলে সহজভাবে নেওয়ার কতটুকু সুযোগ থাকবে এটা বিবেচনার বিষয় আছে। আচ্ছা, এরকম যে একটা পদ হয়তো একটু এদিক ওদিক হবে। একটা জিনিস না জানলেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের, আমরা গত কয়েক বছর যদি দেখি সমীকরণ বলেন কিংবা আমরা যদি রেশিও দেখি, সেখানে হচ্ছে বাংলাদেশের মানুষের মাথায় কিন্তু একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে আছে। সে হচ্ছে হয় সে বিএনপি, না হলে জামাত, না হলে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল যে যেটা করছেন। এই মুহূর্তে যারা নতুন পলিটিক্যাল পার্টিগুলো আসছেন, তারা নতুন ভোটারদেরকে টানতে হবে। এই ক্ষেত্রে তারা কি আসলে নতুন ভোটারদেরকে কি বলে টানবেন? তাদের আদর্শ কিংবা উদ্দেশ্য, তারা মানে কেন তাদেরকে ভোট দিবে? এই জায়গাগুলোতে আসলে আপনার কাছে আপনি পূর্বে একটা প্রশ্ন করেছেন 18 মাসে একটা বাধ্যবাধকতা। যদি 18 মাসে বাধ্যবাধকতা যাই, যদি তারা টানতে চান, এখানে দুইটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হলো আমার নিজের জন্য আমি যখন ভোট টানতে যাব আমার প্রতীক থাকতে হবে। তারা প্রতীক বরাদ্দটা পাবেন বা নিবন্ধন, মানে যে কেউ রাজনৈতিক দল করতে পারেন, তার মানে এই নয় যে উনি মানে নির্বাচন করতে পারবেন, কিন্তু নির্বাচন তো তার করতে হবে। রাজনৈতিক দলের অস্তিত্ব তো নির্বাচনের সাথে জড়িত। তো যখন সে নির্বাচনে যাবেন কিন্তু তিনি নিবন্ধিত না, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই তখন প্রতীকটা ধারণ করবেন বড় দলের। জোটের প্রতীকে উনি চলে যাচ্ছেন, আর জোটের প্রতীকে যখন চলে যাচ্ছেন তার যে ভোটার সংখ্যা, তার যে সমর্থক সংখ্যা, ভোটটা পাচ্ছেন, উনি ওই ভোটটা পেয়ে যাচ্ছেন। আমাদের একটা মাইন্ডসেট আছে, কারণ আমরা দেখি যে প্রতি মানে হোসেন মোহাম্মদ এরশাদের আমল বাদ দিলে তারপর থেকে প্রতি 5 বছর পর পর পরিবর্তন হয়েছে। এরপর 2014 সালের নির্বাচন থেকে আমরা একটা অস্বাভাবিক নির্বাচন দেখতে দেখতে এসেছি আসলে। সুতরাং সামনে আমাদের একটা আশা থাকবে যে একটা ভালো নির্বাচন, এবং সেই আশার জায়গায় যখন আমরা যাব তখন খুব মানে পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু বিএনপি আওয়ামী লীগই মূল জায়গাটা থাকবে। একটা বাইনারি সিস্টেম 1 or 0, 0 or 1। এখন এখানে হচ্ছে আগামী নির্বাচনে আমরা যা দেখছি এখন পর্যন্ত, সেখানে আওয়ামী লীগের পার্টিসিপেট করার সুযোগ হয়তো হবে কিনা সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে তাদের এই আগামী নির্বাচনে হয়তো পার্টিসিপেট করার সুযোগ থাকছে না। সেই ক্ষেত্রে বাকি দলগুলো, ওই ক্ষেত্রে কিংস পার্টি মানে ছোট দলগুলো আসলে কতটুকু তারা এই প্রভাবটা তৈরি করতে পারবে? আমরা আসলে এখন একটা বিশেষ পরিস্থিতিতে আছি, পরিস্থিতি পরবর্তী অবস্থায় আসলে আছি। সো এই সময়টায় ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষে আসলে জনমত তৈরি করাটা তুলনামূলকভাবে কঠিন হবে। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের, আমি আরেকটা প্রশ্ন যদি একটু,
একটা পলিটিক্যাল পার্টি করতে তার কিছু ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার হয়, অর্থনৈতিক ব্যাকআপ দরকার হয়। এই ছোট রাজনীতিগুলো যেগুলো বললেন যে 28টি কিংবা 32টি মতো পলিটিক্যাল পার্টিগুলো তারা নতুন করে আসছে, এরা এই টাকাগুলো আসলে মানে এই অর্থের যোগানটা কোন জায়গা থেকে আসছে, কিংবা এদের সাথে কি আসলে দেশের বাইরে কোনো সম্পর্ক রয়েছে কিনা, কিংবা কোত্থেকে এই অর্থ যোগানগুলো আসে? আম, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, যারা আত্মপ্রকাশ করেছেন, তাদের কিছু রাজনৈতিক দলের সাথে সরাসরি কথা বলা বা তাদের অফিসে যাওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি অনেকের কিন্তু অফিসও মিলে না, তারা আবেদন করে বসে আছেন কোন একটা কনস্ট্রাকশন কোম্পানির, এরকম আমরা কিন্তু দেখেছি। কিন্তু যদি বললেন যে আর্থিক সংকুলানের যে বিষয়টা, এটা আসলে তারা বলছেন যে আমরা আমাদের সদস্য এবং আমার নিজস্ব যা আছে তাই, বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট বা অন্য কোনো কিছু তারা কখনো স্বীকার করেননি। কোনো রাজনৈতিক দল আসলে সেভাবে করেও না, ওনারাও কখনো বলেননি, এবং এটা বলাটা আসলে দুঃসহ হবে এখন বলাটা। আর যদি আমরা এই মুহূর্তে যদি বলতে যাই স্পেসিফিক্যালি, যেমন মাঝখানে কথা উঠেছিল এনসিপির যে এত বড় শোডাউন গুলো হয়েছে, আর্থিক সংকলন কোত্থেকে আসছে, আমি আপনাকে একটু বলে দিই যে তারা কিন্তু পরবর্তীতে মিডিয়া বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এটুক তারা ক্লিয়ার করেছেন যে বাংলাদেশে যে বিভিন্ন গোষ্ঠী আছেন, বিভিন্ন ব্যক্তি আছেন, ব্যক্তি পর্যায় থেকে তারা অনুদান পেয়েছেন, কিন্তু শুভাকাঙ্ক্ষীদের অনুদান বা দান তারা পাচ্ছেন, কিন্তু সেই নামগুলি যদি প্রকাশ করেন তাহলে তাদের শুভাকাঙ্ক্ষীরাও বিপদে পড়তে পারে, এরকম একটা তারা শঙ্কা প্রকাশ করেছেন। এটা হলো এনসিপির ক্ষেত্রে। সো এটা খুব অনুমেয় যে ছোট অন্যান্য দলগুলো আসলে কতটুকু কথা বলতে পারবে বা তাদের আর্থিক সংকুলনে কতটুকু নিশ্চিত তথ্য আসলে পাওয়া যাবে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা আগামী দিনে, এই ছোট রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা পালন করবেন, পরিশুদ্ধভাবে তারা এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এমনটা আশা করেই আজকের ইভিনিং ভিউজ এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।